আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের আমাদের চতুর্থ ক্লাস। ইতিমধ্যে আমাদের 3টি ক্লাস হয়ে গেছে এবং এই 3টি ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা আহ, হয়ে যাওয়া 3টি ক্লাস এখনো দেখতে পাননি, তারা এখনো দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আপলোড করা আছে। ইংলিশ ফর জব হান্টার্স সার্চ দিলেই আপনি আসলে আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এবং সেখানে আপনি ক্লাসগুলোও পেয়ে যাবেন, ক্লাসগুলো করে ফেলতে পারবেন। তো আজকে আমরা চতুর্থ ক্লাস করব। আশা করছি আপনাদেরকে সাথে পাবো এবং আপনারা যদি সম্ভব হয় ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, পরিচিত আছে, তাদেরকে যদি সম্ভব হয় একটু মেনশন করে দিবেন। আর যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের পাশাপাশি যারা প্রাইমারি বা অন্যান্য চাকরির পরীক্ষাও দিবেন তারাও থাকতে পারেন, কারণ আমরা খুব বেসিক থেকে বুঝে বুঝে ইনশাল্লাহ পুরো ক্লাস জুড়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। আমাকে একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো, সাউন্ডটা ঠিক আছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা ঠিকমতো। আমাকে একটু কনফার্ম করে দিলে ভালো হবে। অনেকে আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হচ্ছে। আমরা একটা মিনিট একটু সময় নিচ্ছি, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। কে কোথায় থেকে শুনছেন আমাকে, কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন। আপনাদের মাধ্যমে দেশের কোথায় কোথায় পৌঁছাতে পারলাম। জি, আহ মনি আপু আছেন, ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা আপু আছেন, ওয়ালাইকুম আসসালাম। আর 30 সেকেন্ড, হ্যাঁ আমরা শুরু করে দিব। আপনারা গতদিন পর্যন্ত 10টি কনসেপ্ট আপনাদেরকে আলোচনা করিয়েছিলাম গতদিন পর্যন্ত। তো আপনারা আশা করছি সেগুলো রিভিশন করেছেন। রিভিশনের মধ্যে এগুলো রাখতে হবে। জি আলহামদুলিল্লাহ, লালমনিরহাট থেকে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, জি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, বিলকিস আপুকে দেখতে পাচ্ছি ক্লাসে আছেন। থ্যাংক ইউ আপু, আপনাকে সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, জামালপুর থেকে। নোয়াখালী। যাক, আপনাদের কারণে অনেক জায়গাতে পৌঁছাতে পেরেছি। ওকে, আসেন আমরা শুরু করি। আজকে আমরা প্রথমে যেই দুটি কনসেপ্ট নিয়ে কথা বলবো, 11 নম্বরে আমরা যেটি নিয়ে কথা বলবো একটু বোঝেন। এগুলো একদমই আপনারা মুখস্থ করবেন না। এখন যেই রুলটির কথা আমি বলছি এটি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কারণ কিছুদিন পর যখন আপনাদেরকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো তখন এই বিষয়গুলো আপনি এমনিতেই পারবেন, মানে এমনিতেই মনে থাকবে। সো মনে রাখার বা আমাকে মুখস্থ করতে হবে এই চিন্তাটা করার একদমই দরকার নাই। এখানে আমরা যেটি শিখব, আমরা দুটি জিনিস দিয়ে অনেক সময় সেন্টেন্স শুরু হতে দেখব। দুটি জিনিস দিয়ে সেন্টেন্স শুরু হয়। একটি হচ্ছে সেন্টেন্সের শুরুতে উইদাউট থাকে এবং এই উইদাউটের পরে জেরান্ট থাকে। আমি জেরান্ট না বলে আমি একটু একটু সহজ করে বলার জন্য ধরেন ভার্ব প্লাস আইএনজি বললাম। আপনারা দেখবেন যে অনেক সময় উইদাউট দিয়ে একটা সেন্টেন্স শুরু হচ্ছে এবং সেন্টেন্সটির কিছু কিছু দূর যাওয়ার পর দেখবেন যে একটা কমা আছে। এখানে আরো কিছু অংশ থাকতে পারে, আইএনজির পরে আরো কিছু অংশ থাকতে পারে, সমস্যা নেই। এবং পরে একটি সাবজেক্ট ভার্ব দিয়ে একটি অংশ থাকবে, সাবজেক্ট ভার্ব দিয়ে পুরো একটি সেন্টেন্স থাকবে। আমাদের শুধুমাত্র একটু মনে রাখতে হবে যে কোনো একটি জায়গায় যখন উইদাউটের পরে একটি সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ হবে। নেগেটিভ মানে এই অংশটির মধ্যে আমরা দেখব যে নট, নেভার বা না, নাথিং, এই রকমের কোনো একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। ঠিক আছে, সহজ করে বললে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে পরের অংশটা নেগেটিভ হয়। এটি কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা সেন্টেন্স দিয়েই আমরা এটা মনে রাখতে পারবো। যেমন আপনি জাস্ট এই বাক্যের মিনিংটা খেয়াল করেন, করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কি বলা হচ্ছে। আমি যদি বলি যে উইদাউট স্টাডিং প্রপারলি, যে তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো, উইদাউট স্টাডিং প্রপারলি, তুমি যদি ঠিকভাবে পড়াশোনা না করো। এখন সে যদি ঠিক মতো পড়াশোনা না করে সে কি করবে? সে অবশ্যই খারাপ করবে, সে ভালো করবে না। সো পরের অংশটা নর্মালি আমরা নেগেটিভ লিখি, আমরা এইভাবে লিখি যে ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, যে তুমি পরীক্ষাটায় পাশ করতে পারবা না।
উইদাউট স্টাডিং প্রপারলি, ঠিকমতো পড়াশোনা না করে বা পড়াশোনা করা ছাড়া ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। সো উইদাউটের পরে যখনই দেখলাম আমরা ভার্ব প্লাস আইএনজি আছে, সাধারণত এই পাশটা কি হবে, নেগেটিভ হবে। দেখেন এখানে একটা নট চলে আসছে। তো এই স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট বিষয়টা একটু মাথায় রেখে সেন্টেন্স দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলোকে মনে রাখার ট্রাই করব, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রশ্ন দেখাই, বিগত বছরে আসা একটা প্রশ্নটা হচ্ছে এরকমের, আপনারা নিজেরাই উত্তর করবেন যে এটা উত্তর কি হবে। এই প্রশ্নটার উত্তর কি হবে বলেন তো দেখি। বলছে যে উইদাউট টু ওয়ার্ক হার্ড নো ওয়ান ক্যান সাকসিড। তার মানে উইদাউট আছে, এরপর আমাদের কি হওয়ার কথা, আর এই পাশে দেখেন নো ওয়ান নেগেটিভ আছে, কিন্তু এই পাশে নেগেটিভ আছে। সো এই পাশে আমাকে উইদাউটের পরে ভার্ব প্লাস কি করতে হবে, আইএনজি দিয়ে আমাদেরকে বাক্যটি লিখতে হবে। এখানে আইএনজি নেই, সো আনসার অবশ্যই হবে না। এখানে আইএনজি আছে, হতে পারে। এখানে ভার্ব থ্রি আছে, হবে না। এখানে আইএনজি আছে, হতে পারে। এখন দুটি অপশন, এখানেও আইএনজি আছে, এখানেও আইএনজি আছে, উত্তর কোনটি হবে? দেখেন আমরা যখন জেরান্ট লিখি, অর্থাৎ উইদাউটের পরে যখন আমরা লিখতে যাই, তখন আমাদের যেটি করতে হয়, আমাদের সরাসরি ভার্বের সাথে আইএনজি করতে হয়, সরাসরি আইএনজি করতে হয়। এখানে হ্যাভিং লেখার, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি দেওয়ার আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। সো আমরা আনসার হিসেবে নিচ্ছি কি বি, যে উইদাউট ওয়ার্কিং হার্ড নো ওয়ান ক্যান সাকসিড, যে কেউ সফল হতে পারে না, কেউ সফল হতে পারে না কঠোর পরিশ্রম করা ছাড়া। আর নিচে বলেছে উইদাউট হ্যাভিং ওয়ার্ক হার্ড, এখানে হ্যাভিং আমাদের কোনোভাবেই কোনো অবস্থাতেই প্রয়োজন নাই, সো আমরা এটা আনসার হিসেবে নিচ্ছি না। ওকে, আনসার হিসেবে হচ্ছে কি বি। সো এটা একটু খেয়াল রাখবেন। তো এই কনসেপ্টটা থেকে আমরা আরেকটা ছোট্ট বিষয় মনে রাখতে পারি, একটু রিলেট করতে পারি, এটা থেকে এখনো পরীক্ষায় প্রশ্ন আসে নাই, আসতে পারে। সেটি হচ্ছে যে বাইয়ের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, অর্থাৎ এই বাইয়ের পরে যে ভার্ব প্লাস আইএনজি থাকবে, এইটা একটা জেরান্ট। এগুলোকে জেরান্ট কেন বলছি, যদি আপনি ছোট্ট করে একটু মনে রাখতে পারেন। দেখেন উইদাউট হচ্ছে একটি প্রিপোজিশন, হ্যাঁ, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের পরে আমরা জানি যে প্রিপোজিশন যেখানে বসে, যেখানেই প্রিপোজিশন থাকবে, এই প্রিপোজিশনের পরে হয় একটি নাউন বসবে অথবা প্রোনাউন বসবে, হয় নাউন বসবে অথবা প্রোনাউন বসবে। এখন আমরা যেহেতু ভার্ব প্লাস আইএনজি দিচ্ছি, এটি কোনো প্রোনাউন নয়। আমরা হি, শি, ইট, দে, দ্যাম, ওয়ান, এভরিওয়ান, আমরা ওই প্রোনাউনগুলো চিনি। সো ওয়ার্কিং কোনো প্রোনাউন নয়, সো এটাকে কোনোভাবে প্রোনাউন বলতে পারছি না। এখন প্রিপোজিশনের পরে যেটি বসতেছে সেটি অবশ্যই নাউনই হবে। এখন এই যে নাউনটা হয়েছে, নাউনটা কিভাবে হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই নাউনটি তৈরি হয়েছে। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো একটি কিছু নাউনের কাজ করে, তখন তাকে আমরা জেরান্ট বলি। তো প্রিপোজিশনের পরে এই যে ওয়ার্কিং বসেছে, এটি একটি নাউনের কাজ করছে, এবং যেহেতু নাউনের কাজ করছে, এই নাউনটা তৈরি হয়েছে ভার্ব প্লাস আইএনজি হয়ে, এই জন্য আমরা বলছি এটি একটি জেরান্ট, এটিকে জেরান্ট বলছি। তো সেম কাহিনী আমাদের এখানেও হচ্ছে। এখানেও যখন বাই লিখলাম, বা বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি দিচ্ছি, বাই একটি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরেও নাউন হবে। এই নাউনটা তৈরি হচ্ছে কিভাবে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে। সো এটিও হচ্ছে আমার একটি জেরান্ট, এটিও আমার একটি জেরান্ট। সো উইদাউট প্লাস জেরান্ট যদি থাকে, আমরা এই পাশটা নেগেটিভ লিখি সাধারণত। আর বাইয়ের পরে যখন ভার্ব প্লাস আইএনজি থাকে, তখন ওই পাশে আমরা যে সেন্টেন্স লিখি, যে সেন্টেন্সটা লিখব, এই সেন্টেন্সটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। আমি আবারও বলছি, এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট বাকির মিনিং বুঝে আপাতত সলভ করবেন। আপনাদের যখন আমি কমপ্লেক্স থেকে সিম্পল করা দেখাবো, এইটা কেন হয়েছে, কেন বাই আসছে, কেন উইদাউট আসছে, আপনি এমনিতেই ধরতে পারবেন, বুঝতে পারবেন। সো মুখস্থ করার কোনো প্রয়োজন এখানে নাই। দেখেন বাই দিয়ে যদি আমি একটা বাক্য লিখি, যেমন বাই ফলোইং মাই ইনস্ট্রাকশনস, ইউ ক্যান গো দেয়ার, যে আমার নির্দেশনা মেনে চলে আপনি সেখানে যেতে পারেন। আমার কথা মতো আপনি সেখানে যেতে পারেন, সহজ করে বললে, ঠিক আছে? তো আমরা এইভাবে উইদাউটের পরে আমরা যদি দেখি যে উইদাউটের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, নেগেটিভ লিখবো, বাই প্লাস আইএনজি আছে, এই পাশটা অ্যাফার্মেটিভ লিখবো, এই পাশে নট, নেভার, এগুলো আমরা লিখবো না। এই হচ্ছে কথা, আর কোনো কিছু না। আপনারা বুঝেছেন কথা?
ক্লিয়ার আছে সবার? আমি নেক্সট কনসেপ্টে যাচ্ছি তাহলে। এটি অনেক বেশি ইম্পর্টেন্ট না, বাট এটি একটু মনে রাখলে আমাদের জন্য ভালো হবে। নেক্সট দেখেন, আমরা 12 নাম্বারে যেটি দেখব এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 নাম্বারে কি আছে ভাই? 12 নাম্বারে তিনটা জিনিসের কথা বলবো আমরা। তিনটা জিনিস কি কি আমি আগে একটু লিখি। একটা হচ্ছে নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। প্রথম কথা, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। এই নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেনের যেই কাহিনী, সেম কাহিনী হচ্ছে স্কার্সলি যদি কোথাও থাকে, স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন। আরেকটা হচ্ছে হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ বিফোর। হোয়েনও লেখা যায়, আমরা বিফোর লিখলাম। এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয়ের কাহিনী সেম, বাট আমাদের এখানে মিনিং বুঝতে হবে এবং এখানে কেন কি ঘটছে এটি আমাদের ভালো করে বুঝতে হবে। একটু শোনেন আমার কথা, মনোযোগ দিবেন। দেখেন, আমি যখন আপনাদেরকে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, যখন এই তিনটির বিষয় আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, তখন আপনাদেরকে একটা কথা বলেছি যে একটি সেন্টেন্সে যখন আমরা দেখি যে দুটি পাস্ট টেন্সের বাক্য আছে, একটি সেন্টেন্সে যখন দুটি পাস্ট টেন্সের বাক্য থাকে, তখন একটি বাক্য পাস্ট ইনডিফিনিট হয়, আরেকটি পাস্ট পারফেক্ট হয়। একটি পাস্ট ইনডিফিনিট হয়, আরেকটি পাস্ট পারফেক্ট হয়। কেন হয় এটিও বলেছিলাম যে দুটি কাজের মধ্যে কোন কাজটি আগে ঘটেছে এটি বোঝাতে গিয়ে আমাদের পাস্ট পারফেক্টটা ব্যবহার করতে হয়। যেই কাজটি আগে ঘটে সেটি আমরা পাস্ট পারফেক্টে লিখি, আর যেই কাজটি পরে ঘটে সেই কাজটি আমরা পাস্ট ইনডিফিনিটে লিখি। ওই অ্যাজ সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দোর ওখানে আমরা যেই কনসেপ্টটা শিখেছি এখানে সেম বিষয়, একেবারে সেম, জাস্ট সামান্য একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে আমরা যখন দেখব কোন একটি সেন্টেন্সে হ্যাড আছে, তার মানে এই হ্যাডকে নিয়ে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স বানাইতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স বানাইতে হবে। সো এখানে যে শূন্যস্থানটা থাকবে, এই হ্যাডের পরে যে শূন্যস্থানটা থাকবে, এই শূন্যস্থানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি লিখব, সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি লিখব। ঠিক আছে? এখানে সাবজেক্ট আর হ্যাড আর ভার্ব থ্রি। আমরা জানি পাস্ট পারফেক্টে আমরা সাবজেক্ট লিখি, আমরা হ্যাড লিখি, তারপর আমরা ভার্ব থ্রি লিখি। কিন্তু এখানে আমরা একটু উল্টে দিয়েছি। কি উল্টে দিয়েছি? আমরা এই হ্যাড সাবজেক্টের পরে না লিখে হ্যাডটাকে জাস্ট সামনে নিয়ে লিখতেছি। আমরা লিখতেছি এইভাবে যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। প্রশ্ন হলো কেন এটা করি? এটিকে আমরা ইংলিশের একটি টপিকে পাবো, সেটাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব। ভার্বের ইনভার্সন হয়। ইনভার্সন মানে ভার্বটাকে উল্টে ফেলা হয়। উল্টে ফেলা হয় বলতে যেখানে থাকার কথা সেখানে না থেকে এটাকে আমরা সামনে নিয়ে আসি, এটাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব। এটি ইংলিশের কিছু সেন্টেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য। অনেক সময় আমরা এটা করি, যেমন আমরা যখন প্রশ্ন করি যে হি ইজ আ লায়ার, যে সে একটা মিথ্যাবাদী। এখন আমরা প্রশ্ন করি যে ইজন্ট হি আ লায়ার, সে কি একজন মিথ্যাবাদী নয়? এই যে আমরা ইজটাকে যে সামনে নিয়ে আসলাম, এটিকেই বলা হয় ইনভার্সন অফ ভার্ব। অনেক কারণে ইনভার্সন হয়। আমরা প্রশ্ন করার জন্য ইনভার্সন করতে পারি, সবচেয়ে বেশি আমরা এটাই করি যে প্রশ্ন করার জন্য ইনভার্সন করি। এবং কিছু কিছু ক্ষেত্রে জোর দেওয়ার জন্য, ইমোশন বোঝানোর জন্য, অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য আমরা ভার্বের ইনভার্সন ঘটাই, অর্থাৎ ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসি। এটা ইংলিশ সেন্টেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বিশেষ কিছু জায়গায় এরকমটা ঘটে। তো আমাদের এই জায়গাতে কেন ইনভার্সন হচ্ছে? এটা রিজন হচ্ছে এই যে নো। এই নো হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। স্কার্সলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি এগুলো একটা নেগেটিভ ওয়ার্ড। এগুলো দিয়ে বোঝায় এমন একটা কিছু যেটা আমি প্রায় করি না। হার্ডলি মানে কি? কদাচিৎ, যেটা আমি করি না প্রায়। আমি যদি বলি যে আই হার্ডলি ভিজিট মাই হোম টাউন, যে আমি আমার হোম টাউনে প্রায় যাই না বললেই চলে, সময় পাই না, যাই না বললেই চলে। হার্ডলি মানে যাই না বললেই চলে, কিন্তু না কথাটা ইংলিশ সেন্টেন্সে নাই। এই হার্ডলিটাই বোঝাই দিচ্ছে যে কাজটা আমি প্রায় করিই না। ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে হার্ডলি নেগেটিভ মিনিং বোঝায়, স্কার্সলি নেগেটিভ মিনিং বোঝায়, স্কার্সলি হার্ডলি সেম মিনিং, কোনো অসুবিধা নাই। নো সুনার সেম, ঠিক আছে, নেগেটিভ বোঝায়। এই যে শুরুতে নেগেটিভ ওয়ার্ডস আছে, এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকার কারণে
আমরা এই হ্যাডটা যেটা সাবজেক্টের পরে বসার কথা ছিল সেটিকে জাস্ট আমরা সামনে নিয়ে আসতেছি, সামনে এনে বসাইতেছি। সো আমরা অনেকে এটা মুখস্থ করি যে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, আসলে এইভাবে মুখস্থ করলে মনে থাকবে না। আপনি এক্সাক্ট রিজনটা জানেন যে আমাদের এখানে হ্যাডটা মানে সাবজেক্টের পরে থাকার কথা ছিল, কিন্তু সামনে নেগেটিভ ওয়ার্ডস থাকার কারণে আমরা হ্যাডটাকে জাস্ট সামনে দিয়েছি। এটিকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব, ভার্বকে উল্টে দেয়া নেগেটিভ ওয়ার্ডের জন্য আমরা এটা করি। আর হ্যাড যদি সামনে নিয়ে চলে আসি, এখানে যে ভার্ব থ্রি হওয়ার কথা সেই ভার্ব থ্রিটা তো থাকবে, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই। আমার এই অংশটুকু কি আপনারা বুঝেছেন? কেন হ্যাডকে সামনে আনি অংশটা বুঝেছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন। এবার শুনেন, আমরা অলরেডি এর আগে বললাম আমি যে একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয় আরেকটা অংশ পাস্ট ইনডিফিনিট হবে। তো আমরা তো দেখলাম এখানে হেড সাবজেক্ট ভার্ব থ্রি এই অংশটা মিলিয়ে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে পরে যে অংশটা হবে সেটি পাস্ট ইনডিফিনিট হবে। সো এখানে হোক আর এখানে হোক, যেখানেই হোক আমরা এই পরের অংশটাতে সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখবো। আমরা কি করব? সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখবো। নর্মালি এটা ঘটে, নর্মালি কি হয় এটিই ঘটে। আমি সেন্টেন্স দেখাই আপনাকে সেন্টেন্স দেখাই পরীক্ষায় কিভাবে আসে এগুলো। পরীক্ষায় আসে আগে বাক্য দেখাই, তারপর হচ্ছে আমি আপনাদেরকে বিগত বছরের প্রশ্ন দেখাই, সেটি ভালো হবে। যেমন একটি সেন্টেন্স হচ্ছে এমন, আমি তাহলে একটু লিখে দেই যে এই শূন্যস্থানে আমরা লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, কারণ হ্যাড অলরেডি আছে, শুধু সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি লিখলে হয়ে যাবে। আর পরে যে শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানে আমরা লিখবো সাবজেক্ট প্লাস ভার্ব টু। একটা সেন্টেন্স দেখেন, মিনিং খেয়াল করেন, মিনিং না বুঝলে লাভ নাই। নো সুনার হ্যাড হি সিন মি, যেই মাত্র সে আমাকে দেখলো, দেন হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে চলে গেল বা পালিয়ে গেল, সে দৌড়ে চলে গেল বা পালিয়ে গেল। বিষয়টি কি হচ্ছে যে নো সুনারের পরে হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি হবে, তাহলে হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর মাঝখানে আছে দেন, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব টু। আগে দেখেন, সে আমাকে আগে দেখেছে, নো সুনার হ্যাড হি সিন মি, যেই মাত্র সে আমাকে দেখেছে, মানে আগে সে আমাকে দেখেছে, এই জন্য এই দেখার কাজটা পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়েছে, কারণ যে কাজ আগে ঘটবে পাস্ট পারফেক্ট হবে। আর পরে সে দৌড়ে পালিয়ে গেছে, পরে যেহেতু সে দৌড়েছে এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। তাহলে নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে। ওকে, এখন আসেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে যা ছোট্ট করে বলে দিব। তবে আমি একটা প্রশ্ন দেখাইনি আগে, বিগত বছরে এটা থেকে কেমন প্রশ্ন আসছে আমি যদি একটু দেখাই। এটা থেকে 12তম শিক্ষক নিবন্ধনে প্রশ্ন আসছে, 10ম শিক্ষক নিবন্ধনে প্রশ্ন আসছে, 11তম শিক্ষক নিবন্ধনে প্রশ্ন আসছে। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা রুল এটা। দেখেন 12তম শিক্ষক নিবন্ধনে যে প্রশ্ন ছিল বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো নো সুনার হেডের পরে ভাইয়া ভার্ব থ্রি হবে। এখন অনেকে আছে যে কামের ভার্ব থ্রি জানে না। কামের ভার্ব হচ্ছে খাম, খেইম, খাম। সো ভার্ব থ্রি কিন্তু কাম, কেইম কিন্তু ভার্ব থ্রি না, কেইম হচ্ছে ভার্ব টু। সো এটি কোনোভাবে আনসার হবে না। এখানে নো সুনার হ্যাড নাই, দেখেন হ্যাড থাকার কথা, হ্যাড নাই, সো এটি উত্তর হচ্ছে না। নো সুনার হ্যাড আই কাম, ঠিক আছে, কিন্তু দেন বানানে প্রবলেম হয়ে গেছে। দেন বানানে আমরা শিখেছি কি হবে, টিএইচ এ এন হবে। আমি বলেছি টিএইচ কি হবে, এ এন হবে। টিএইচ ই এন এটি হচ্ছে একটি অ্যাডভার্ব, দেন মানে তখন। সেন্টেন্সের মাঝখানে সাধারণত আমরা দেন লিখে না, আমরা কি দেন লিখি, টিএইচ এ এন লিখি। ওকে, সো এইটাও বাদ। পরে নো সুনার হ্যাড আই কাম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি আছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে ভাই, তাহলে আমাদের আনসার কি হবে, ডি হবে। আনসার হবে অবশ্যই ডি। পরে দেখেন 10ম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ছিল নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, তাহলে হ্যাড আছে সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি আছে, সব ঠিক আছে। তাহলে পরের অংশটাতে দেন লাগবে, তো দেন আছে, দেন আছে, দেন আছে, এখানে হোয়েন আছে, হোয়েনটা বাদ, হোয়েন হবে না। আচ্ছা, পরে আছে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে। রানের ভার্ব টু কি, রান, র্যান, রান, ঠিক আছে, রান, র্যান, রান। সো ভার্বটি হচ্ছে র্যান, আমাদের র্যান লিখতে হবে। এখানে র্যান আছে, আনসার হতে পারে। এখানে হ্যাড চলে আসছে, হ্যাড আবার হবে না। এই পাশে তো অলরেডি হ্যাড আছে, ওই পাশে আবার হ্যাড দেওয়া যাবে না, সো এটা বাদ। এখানে আবার রান আছে, এটাতে র্যান নাই, সো এটিও বাদ। সুতরাং আমাদের আনসার হচ্ছে এ। অবশ্যই উত্তর কি হবে, এ হবে। পরে বলছে 11তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই আসছে।
নো সুনার ড্যাশ দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। হ্যাঁ, এখন এই প্রশ্নটাই আমি আপনাদেরকে পরে বোঝাতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে এই যে আমরা শুধু মুখস্থ করি যে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। আপনি দেখেন নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি আর ওই পাশে সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে, তাই তো? আমরা তো এইভাবেই পড়েছি। এখানে দেখেন তো, এখানে স্ট্যান্ড দিয়েছে, স্ট্যান্ড স্ট্যান্ড, এটার ভার্ব হচ্ছে স্টুড, ভার্ব থ্রি হচ্ছে স্টুড। তার মানে এখানে কিন্তু ভার্ব ওয়ান দিয়ে রেখেছে, ভার্ব ওয়ান দিয়ে রেখেছে, ভার্ব টু তো দেয়নি। যদি এখানে ভার্ব টু থাকতো তাহলে এই অংশটার মধ্যে আমি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি আমি এই কম্বিনেশন মিলাতে পারতাম। এই কম্বিনেশন আমি এখন মিলাতে পারছি না। কেন পারছি না? এখানে ভার্ব ওয়ান দিয়ে রেখেছে। ভার্ব ওয়ান দিয়ে দিলে এই পাশে আর কোনোভাবে আমি কি করতে পারবো না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি আমি লিখতে পারবো না, কারণ এইটা পাস্ট হয়ে যাবে আর ওইটা প্রেজেন্টে থাকতেছে, তাহলে সিকোয়েন্স মিলতেছে না। আমরা তো পড়েছি একটা পাস্ট পারফেক্ট হলে আরেকটা পাস্ট ইনডিফিনিট হবে, তাই না? তো একটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আর এখন আমি পাস্ট পারফেক্ট লিখে দিলে ওই যে সিকোয়েন্স, কোন কাজটা আগে ঘটেছে কোন কাজটা পরে ঘটেছে, সিকোয়েন্স এখানে ঠিক থাকবে না। সো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে খুব দারুণ একটা বিষয় আপনি খেয়াল রাখবেন। আপনারা শুধুমাত্র এই বিষয়টাই মনে রাখবেন না যে নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি আর সাবজেক্ট প্লাস ভার্ব টু, এই যে মুখস্থ, এই মুখস্থ করা যাবে না। আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবো। কি খেয়াল রাখবো? খেয়াল রাখবো যে প্রেজেন্টও হতে পারে, এই পাশও প্রেজেন্ট হবে ওই পাশও প্রেজেন্ট হবে, দুই পাশ প্রেজেন্টও হতে পারে। যেমন এই বাক্যটা আপনি দেখেন, আমি যদি বলতাম যে নো সুনার দ্য টিচার enters the class, then the students stand up. এটার অর্থ কি? এটার অর্থটা হচ্ছে নো সুনার দ্য টিচার এন্টার্স দ্য ক্লাস, যে যখন মানে যেই মাত্র শিক্ষক ক্লাসে ঢোকেন, যেই মাত্র তিনি ক্লাসে প্রবেশ করেন, দেন দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ, তখনই ছাত্রছাত্রীরা মানে সাথে সাথে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যায়, তারা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যায় যখন ঢুকে মানে দুইটাই প্রেজেন্ট। যখনই, এটা প্রতিদিন হয়, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্টের মতো, যেদিনই যখনই শিক্ষক ক্লাসে ঢুকেন শিক্ষার্থীরা দাঁড়িয়ে যায়। এখন এটিও প্রেজেন্ট এটিও প্রেজেন্ট, দুইটি প্রেজেন্ট আছে। এখন ঠিক আছে, দুই পাশে প্রেজেন্ট হবে, কিন্তু আমরা কি শিখেছি? যখন সামনে নো সুনার থাকবে, নেগেটিভ যখন থাকবে, তখন এই সাবজেক্টের আগে আমাদেরকে একটা ভার্ব নিয়ে আসতে হবে, একটা ভার্ব নিয়ে আসতে হবে। আমরা আগে এই হ্যাডটাকে সামনে নিয়ে আসতাম, এই হ্যাডটা এখানে থাকতো, এই হ্যাডটাকে আগে নিয়ে আসতাম। কেন নিয়ে আসতাম? কারণ পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি হ্যাড, এই জন্য ওই হ্যাডটাকে আমরা সামনে নিয়ে আসি। এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করতে পারি, আপনারা খেয়াল করে দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এরকম লিখি যে হি ওয়াক্স, তিনি হাঁটেন। যেহেতু এস আছে, নেগেটিভ করার জন্য আমরা একটা ডাজ নিয়ে আসি, আমরা লিখি হি ডাজ নট ওয়াক, আমরা লিখি হি ডাজ নট ওয়াক, আমরা এটি লিখি হি ডাজ নট ওয়াক লিখি। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ ব্যবহার করতে পারি, আমরা ডু ব্যবহার করতে পারি। প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এই কারণে যেহেতু আমাদের শুরুতে নেগেটিভ আছে, এই ভার্বের ইনভার্সন করতে হবে, আর ইনভার্সন করতে হয় ওই টেন্সে যেই অক্সিলারি ভার্ব ব্যবহার করা যায় সেই অক্সিলারি ভার্বটা সামনে লিখতে হয়, সেই অক্সিলারি ভার্বটা সামনে লিখতে হবে। তো যেহেতু এখানে ভার্বের সাথে এস আছে, আমরা কি করব, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ লিখে দিব। ডাজ লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ যখন আমার পাস্ট পারফেক্ট আছে তখন ওই হ্যাডটাকে সামনে আনি, আর যখন বাক্যটা প্রেজেন্টে আছে তখন ডু বা ডাজকে আমরা সামনে আনবো। এখন এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, ভার্বের সাথে এস আছে, এই জন্য সামনে আমরা জাস্ট একটা ডাজ লিখে দেব, তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাবে, কারেক্ট হবে। কারণ ওই যে ভার্বের ইনভার্সন করে ফেললাম, শুরুতে নেগেটিভ আছে। সো আমাদের এই বাক্যটার একদম কারেক্ট যে ফর্মটা হবে, দেখেন যে কারেক্ট ফর্মটা আছে, কারেক্ট ফর্মটা হবে এরকমের,
যে নো সুনার হ্যাড নো সুনার ডাস দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। ওকে, এটি হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো, যে আমরা এই নো সুনার থাকার ফলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে নেগেটিভ করলাম। নো সুনার থাকার কারণে আমরা ইনভার্সন করলাম। ইনভার্সন করার জন্য একটা ডাজ লিখেছি, দেখেন ডাজ লিখেছি, ডাজ সাবজেক্ট এন্টার, আর এস দেই নাই, কারণ ডাজ লিখলে এখানে আর এস দেওয়া যাবে না। বলতে পারেন ভাইয়া কেন দেওয়া যাবে না? ভাইয়া এখানে তো ডাজের আমি এস দিয়েছি, এখানে যদি আবার এস দেই একই কাজ দুইবার হয়ে যাবে। ইংলিশ সেন্টেন্সে একই কাজ দুইবার হয় না, একই কাজ দুইবার করা যাবে না। ডাজ লিখেছি, এখানে আর দিব না এস, হ্যাঁ, আর বাকি সবকিছু ঠিক থাকবে। এখন যারা শুধু স্ট্রাকচার মুখস্থ করে তারা কিন্তু এগুলো পারবে না, এগুলো এই যে বোঝার বিষয়। ওকে, কেন হ্যার সামনে নিয়ে আসলাম, কেন ডাজ লিখতেছি, বুঝে লিখতে হবে, তখন আপনি প্রশ্ন নিয়ে ভাবতে পারবেন। আর বাসা থেকে শুধু মুখস্থ করে যাবেন হলে একটু এলোমেলো করে দিবে, দেখবেন শেষ, আপনি আর ওই প্রশ্ন নিয়ে ভাবতেই পারছেন না। আর পরীক্ষার সময় তো অনেক টাইম নাই যে আমি ঘন্টার পর ঘন্টা ভাববো, এটার টাইম নাই। আমাকে বিষয়গুলো জেনে বুঝে উত্তর করতে হবে। আপনারা কি আমার কথা বুঝেছেন? একটু বলেন তো, আমি কি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি আপনাদের? তাহলে আমরা ওই প্রশ্নটা দেখি, দেখেন আমি সলভ করতাম কিভাবে। আমি যখনই দেখলাম যে এই পাশে ভার্ব 1 আছে, ভার্ব 2 নাই, আমি শিওর এই পাশে আর হ্যাড প্লাস ভার্ব 3 হবে না, হ্যাড প্লাস ভার্ব 3 হবে না। তো হ্যাড প্লাস ভার্ব 3 এখানে এখানে এই অপশনটাতে আছে, দেখেন এই অপশনটাতে আছে। সো এটা আমি আনসার করতে পারবো না। এক পাশ পাস্ট হলে আরেক পাশ পাস্ট হইতো, এক পাশ যেহেতু প্রেজেন্ট আছে এই পাশে পাস্ট লিখতে পারবো না, সো এটা বাদ। তারপরে ডু লিখেছে, টিচারের সাথে কখনো ডু লেখা যায় না, টিচারের সাথে ডু ডু লেখা যাবে না, থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস লাগবে, সো এটা বাদ। আর এখানে দ্য টিচার এন্টার লিখছে, আপনি দেখেন দ্য টিচার, এইটার পরে এন্টার তো হয় না, এন্টার হইলে তবুও ভাবতাম যে হয়তো বা হইতেও পারে, কিন্তু এস তো নাই, সো এইটা প্রথমত বাদ। আর দ্বিতীয় কথা হলো, যখন দেখলাম নো সুনার আছে তখন তো আমি শিওর যে ইনভার্সন হবে, ইনভার্সন মানে আগে একটা ওই টেন্সের অক্সিলারি ভার্ব লাগবে, নাই এখানে, সো এটাও বাদ। তাহলে এখানে আছে ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস, সো আমার আনসার হচ্ছে সি। বুঝতে পেরেছেন? দেখেন নো সুনার হ্যাড সারাদিন মুখস্থ করে অনেকে যাবে, এই প্রশ্নটা যখন আসছিল তখন অনেকেই কি হয়ে গেছে, ওই হ্যাড এর প্রেমে পড়ে গেছে, আরে দেখছি তো শুধু হ্যাড মানে হ্যাড দিয়ে হয়, দাগায় আসছে, কিন্তু পরে ভুল হয়ে গেছে, কিছু করার নেই। সো বিষয়গুলো বুঝে আমাদের সলভ করতে হবে। ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগছে? ঠিক আছে, আমি তাহলে নেক্সট কনসেপ্টে চলে যাই। আশা করছি এই প্রশ্নগুলো আসলে আপনারা উত্তর করতে পারবেন ভালো করে। আচ্ছা, আমি আর দুইটা প্রশ্ন দেই, আপনারা এই দুইটা প্রশ্ন উত্তর করেন তো, এই দুইটা প্রশ্ন আপনারা উত্তর করেন। দুটি প্রশ্ন, হ্যাঁ, আমরা এই দুটি প্রশ্ন উত্তর করে আমরা পরেরটাতে চলে যাব। বলেন কোনটা কারেক্ট? এই দুইটা প্রশ্ন একটু বলেন তো দেখি কি হবে। ভাই ডাস কেন হয়েছে আমি কি বুঝাইতে পারছি? আসলে আমি একটু ভয় পাই, কারণ নিবন্ধনের কোর্স যারা করে আসলে এরা ইংলিশে আসলে একটু বেশি উইক হয়। এদের প্রতি আসলে আমি অনেক বেশি কনসার্ন থাকি সব সময়। আচ্ছা, ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে, আশা করছি আপনারা বুঝে শুনে উত্তর করবেন, হ্যাঁ। আচ্ছা, আতিকুল ইসলাম ভাই ভর্তি হতে চায়, ভাই ভর্তি হতে চাইলে আমাকে ইনবক্সে নক দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে আপনার সাথে যোগাযোগ করছি। আচ্ছা, দেখেন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে নো সুনার হেড আছে, নো সুনার হেড, নো সুনার হেড, নো সুনার হেড, সব জায়গায় হেড আছে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ভার্ব 3, সাবজেক্ট প্লাস ভার্ব 3, সাবজেক্ট প্লাস ভার্ব 3, সাবজেক্ট প্লাস ভার্ব 3, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দ্য স্টেশন, দ্য স্টেশন, দ্য স্টেশন, এখানে দেন টেন কিছু নাই ভাই, সো এটা বাদ। এখানে টিএইচইএন আছে ভাই, ভাত। এখানে দেন নাই, সো এটা বাদ।
এখানে দ্য স্টেশন দেন, এইটা ঠিক আছে। সো আমাদের আনসার হবে কি অবশ্যই শেষেরটা। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, সো সবকিছু ঠিক আছে, আনসার হচ্ছে ডি। পরেরটা দেখেন, নো সুনার হ্যাড দে গন আউটসাইড। হ্যাঁ, হ্যাড দে গন আছে, দেনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে। তো সাবজেক্ট প্লাস ভার্ব টু এখানে ইজ আছে, হবে না। স্টার্টেড ভার্ব টু ঠিক আছে, হবে। হ্যাজ স্টার্টেড হওয়ার সুযোগ নাই। সো আনসার হচ্ছে কি অবশ্যই আমাদের সি আনসার হবে, স্টার্টেড রেইনিং। ইট স্টার্টেড রেইনিং মানে বৃষ্টি শুরু হয়েছিল আর কি। ওকে, নো সুনার হ্যাড দে গন আউটসাইড, যেই মাত্র তারা বাইরে গিয়েছিল সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এটা হচ্ছে বাক্যটার অর্থ, আমরা খেয়াল রাখবো। নেক্সট, পরের কনসেপ্টে চলেন। দেখেন, আমরা 13 নাম্বারে যেটি শিখবো খুব ইম্পর্টেন্ট। 13 নাম্বারে যেটি শিখবো, টু ড্যাশ ড্যাশ টু। টু ড্যাশ ড্যাশ টু একটু বুঝি, ভালো করে বুঝি, এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। আমাদের প্রথমত যে বিষয়টা মনে রাখতে হবে, দেখেন টু শব্দটার অর্থ কি? টু শব্দটার অর্থ হচ্ছে অত্যন্ত বেশি, অনেক বেশি, অত্যন্ত। আমি এই টু শব্দটার পরে কি ব্যবহার করব? এই টু শব্দটার পরে আমরা সাধারণত একটা অ্যাজেটিভ ব্যবহার করি, তবে অ্যাডভার্বও ব্যবহার করা যায়। তারপর টু থাকে এবং তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। খেয়াল করেন কি বলি। আমরা এই যে এখানে টু এর পরে অ্যাজেটিভ বা অ্যাডভার্ব যে ব্যবহার করব, অ্যাজেটিভ অ্যাডভার্ব যে ব্যবহার করব, এই অ্যাজেটিভ অ্যাডভার্ব যখন ব্যবহার করব, আমি ধরেন বললাম যে টু উইক, যে অত্যন্ত দুর্বল, মানে প্রচন্ড দুর্বল। কোনো একজন মানুষকে আমি প্রচন্ড দুর্বল বলছি, যে সে অত্যন্ত দুর্বল। আচ্ছা, সে যদি অনেক বেশি দুর্বল হয়, সে কি হাঁটতে পারবে? হাঁটার মতো শক্তি কি তার থাকার কথা? একদমই থাকার কথা না। আমি যদি কাউকে প্রচন্ড অসুস্থ বলি, যে সে অত্যন্ত অসুস্থ, তাহলে সে কি নাড়াচাড়া করতে পারবে? সাধারণত না পারারই কথা, যেহেতু অনেক বেশি। কারণ টু মানে কি, অনেক বেশি, অত্যন্ত বেশি, নেগেটিভ বোঝায়। এই কারণে আমরা খেয়াল রাখবো যে কোনো সেন্টেন্সে যখন টু এবং টু এই দুইটাই যখন কোনো সেন্টেন্সে থাকে, তখন ওই সেন্টেন্সের মিনিংটা, অর্থটা, হ্যাঁ, ওই সেন্টেন্সের যেই মিনিং আছে সেই মিনিংটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ মিনিংটা নেগেটিভ হয়ে যাবে। ওই সেন্টেন্সে আমি কোনো নট, নেভার কিছুই ব্যবহার করব না, কিন্তু বাক্যটা আমাকে নেগেটিভ মিনিং দিবে। বিষয়টা কেমন? যেমন আমি লিখলাম যে হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। খেয়াল করেন, সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো নট নাই, কোনো নট নাই, কোনো নেভার নাই, কোনো নট নাই, কোনো নেভার নাই, কিন্তু টু তো আছে। যখন আমি বলছি টু উইক, অত্যন্ত দুর্বল, সে অত্যন্ত দুর্বল। টু ওয়াক, হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। যখন আমি বলছি সে প্রবল দুর্বল, প্রবল দুর্বল বলে দেওয়া মানেই হইতেছে আমি আপনাকে বলেই দিতেছি যে সে যেহেতু অনেক দুর্বল, সো তার পক্ষে হাঁটাহাঁটি করা পসিবল না। সো এই বাক্যতে কোনো নট নাই, নেভার নাই, কিন্তু যখনই টু এবং টু সেন্টেন্সে থাকবে আমরা ধরে নেব বাক্যের মিনিংটা হচ্ছে নেগেটিভ, না বুঝাবে, পারে না। ঠিক আছে, এই কাজটা করতে পারে না কারণ সে এত বেশি দুর্বল, নেগেটিভ বোঝাবে। এবং টু টু যখন কোনো সেন্টেন্সে থাকবে, তখন আমরা এইরকম ভাবে নেগেটিভ অর্থ বোঝাবে এই জিনিসটা মাথায় রেখে আমরা বাক্যগুলো আমরা আনসার করব। আর মাঝখানে কি বলছি? অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব বসবে, অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ব বসবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন তো? তাহলে কি দাঁড়াচ্ছে? মাঝখানে একটা অ্যাজেটিভ অ্যাডভার্ব আর টু এর পরে বেস ফর্ম, এইটাই ইম্পর্টেন্ট কথা। আর অর্থ হবে নেগেটিভ। আমরা প্রশ্ন দেখি আমরা পারি কিনা। এই দুটি প্রশ্নই দেখেন। একটা প্রশ্ন হচ্ছে বলতেছে দ্য বয় ইজ ড্যাশ আনসার দ্য কোয়েশ্চেন। দ্য বয় ইজ, টু ডাল হবে না, টু ডাল হবে না, কারণ আমার দরকার টি ডাবল ও। তো টি ডাবল ও এখানে আছে ভাই, তাহলে আনসার এটাই হবে। দ্য বয় ইজ টু ডাল টু আনসার দ্য কোয়েশ্চেন, মানে হচ্ছে দ্য বয় ইজ টু ডাল, ছেলেটা অত্যন্ত মানে প্রবল বোকা, নির্বোধ, টু আনসার
দ্য কোয়েশ্চেন, ওই প্রশ্নের উত্তর করতে পারে না। অর্থাৎ ছেলেটা এতই বোকা যে প্রশ্নটার উত্তর করতে পারে না। না কথা কিন্তু সেন্টেন্সে নাই, কিন্তু যখন আমি বলে দিলাম অত্যন্ত মানে দুর্বল বোকা, তার মানে সে উত্তর করতে পারবে না। এই বোকার পক্ষে প্রশ্নের উত্তর করা পসিবল না। ওকে, নট নাই, কিন্তু বুঝতে হবে নেগেটিভ অর্থটা কি হবে, নেগেটিভ হবে। পরেরটা দেখেন, 11তম শিক্ষক নিবন্ধনে আসছে যে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, লোকটা অত্যন্ত অসৎ, অনেক বেশি অসৎ লোকটা। সো পরের অংশটা টু টেল এ লাই হতে পারে, টু প্লাস হচ্ছে বেস ফ্রম হইতে পারে, তারপর হচ্ছে টু টেক ব্রাইভ, তারপর হচ্ছে টু স্পিক দ্য ট্রুথ, টু স্টিল সামথিং। এখন আপনি একটু খেয়াল করেন, বাক্যের মিনিংটা এমন হবে যে লোকটা দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, লোকটা এতই অসৎ যে, লোকটা এতই অসৎ যে টু টেল এ লাই, সে মিথ্যা বলতে পারে না। আচ্ছা, সে যদি অসৎ হয় তাহলে তো সে নির্ঘাত মিথ্যা বলে, কিন্তু আমরা যখন বলতেছি যে টু টেল এ লাই মানে মিথ্যা বলতে পারে না, তার মানে কনসেপ্টের তো মিলতেছে না। ডিসঅনেস্ট হলে তো এই বেটায় সারাদিন মিথ্যা বলবে, তাই না? তাহলে এই যে টু এবং টু থাকলে যে নেগেটিভ বোঝা যায়, সে এতই অসৎ যে সে মিথ্যা বলতে পারে না, এইটা লজিক্যাল না, এটা লজিক্যাল হইতে পারে না। সো আমাদের প্রথমে উত্তরটা কি হবে, ভুল হবে। পরেরটা বলতেছে সে এতই দুর্বল যে সে ঘুষ নেয় না, ঘুষ নেয় না যদি অসৎ হয় তাইলে তো তার ঘুষ নেয়ার কথা, ঘুষ নেয় না এইটা হবে না, সে অবশ্যই ঘুষ নেয়। সো এইটার আনসারও আমরা কোনোভাবেই করতে পারবো না। পরে বলতেছে যে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্টিল সামথিং, যে লোকটা এতই অসৎ যে সে কোনো কিছু চুরি করতে পারে না, সে কোনো চুরি করে না। এইটাও ভুল, কারণ ডিসঅনেস্ট হলে ওই ব্যাটায় চুরি করবে, সকাল বিকাল রাত দিন চুরি করবে। সো এটা উত্তর হবে না। তার মানে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, লোকটা এতই অসৎ যে একটা সত্য সে বলতে পারে না, একটা সত্য সে বলে না। ঠিক আছে, সো আমাদের আনসার হচ্ছে কি সি, কারণ সে অসৎ হওয়ার কারণে সে এইটা করতে পারে না, টু স্পিক দ্য ট্রুথ। সো আনসার হচ্ছে সি। আপনি দেখেন যে আপনি শুধু রুল পড়ে যাবেন, মিনিং বুঝবেন না, আপনি উত্তর করতে পারবেন না তো ভাই। এই রকমের যে প্রশ্নগুলো দেয় তখন মিনিংটাই হয়ে ওঠে আমাদের ট্রাম্প কার্ড। আপনি মিনিং বুঝেন না তো আপনি শেষ। এই জন্য যারা শুধু ইংলিশের হচ্ছে শুধু স্ট্রাকচার পরে রুল মুখস্থ করে, এরা বোকা, এদের দিয়ে আসলে ইংলিশের ইমপ্রুভমেন্ট আসবে না। ওকে, ইংলিশ কিন্তু এইটা না যে আপনি শুধু এই নিবন্ধন পরীক্ষা দিয়েই হচ্ছে আপনার ইংলিশের কাজ শেষ না ভাই। এখন যে যুগ, প্রতিটা ক্ষেত্রে ইংলিশ লাগে, প্রতিটা ক্ষেত্রে লাগে। ওকে, সো শেখার মতো শিখেন, ভালো করে শিখেন, ভালো হবে। আর যারা আরো ডিটেল শিখতে চান, বিসিএস দিবেন, প্রাইমারি পরীক্ষা দিবেন, আমার ব্যাচে ভর্তি হইতে পারেন। আমি অনেক ধীরে সুস্থে সুন্দর করে সব ধীরে 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 শেখাই। আমার কথা হচ্ছে আমাদের শিখতে হবে, ইংলিশটা আমাদেরকে শিখতে হবে, এইটার ছাড়া উপায় নাই। আমি জীবনে যাই করতে চাই, আপনারা ধরেন ছেড়ে দিলেন, আপনারা নিবন্ধনের চাকরি অনেকের হলো, ইংলিশ পড়া ছেড়ে দিলেন, সামনে দেখবেন এমন এমন প্রমোশনালে অনেক পরীক্ষা আসতেছে, তখন আবার ইংলিশটা লাগতেছে। ঠিক আছে, যেমন এই যে প্রাইমারিতে চাকরি করে এটিওর পরীক্ষা হয় না, অনেক সুযোগ কিন্তু আসবে, বাট আপনি উইক থাকলে দেখবেন যে আপনি সামনের দিকে যেতে পারছেন না। ওকে, আমরা তাহলে আশা করছি যে এখানে ব্রাইভ, আচ্ছা এখানে বানানটা ভুল আছে, এটা ব্রাইট হবে না, এটা ব্রাইভ হবে। ওকে, আমি ঠিক করে দিব না। আচ্ছা, এরপরে আসেন, আমরা এখন আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে এটা হচ্ছে 14 নাম্বার। হ্যাঁ, 14 নাম্বার হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট। হ্যাঁ, সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটা একটু আমরা একটু ভালো করে বুঝি। আসলে এইটা একেবারেই সহজ একটা বিষয়। আপনি আগেরটা যেহেতু বুঝেছেন, এটা আপনি আরো সহজে বুঝে যাবেন, কোনো অসুবিধা নাই। এখানে কাহিনী যেটা হবে, আমাদের প্রথমত একটা সো লিখতে হবে। সো আমরা লিখব, সো এর পরে আমরা সাধারণত একটা অ্যাডজেক্টিভ লিখি অথবা একটা অ্যাডভার্ব লিখি, যে কোনো একটা জিনিস লিখব, তারপর দ্যাট লিখব। এই দ্যাট হচ্ছে একটা কনজাংশন, দ্যাট একটা কনজাংশন। এই দ্যাট কনজাংশন হওয়ার কারণে বাক্যের সামনের দিকে একটি সাবজেক্ট ভার্ব থাকবে, অর্থাৎ এই পাশে একটি সেন্টেন্স থাকবে, এবং দ্যাট যেহেতু কনজাংশন, দ্যাটের পরে আবার একটি সাবজেক্ট ভার্ব থাকবে। অর্থাৎ দুটি সেন্টেন্সকে দ্যাট কি করবে, যুক্ত করবে, দুই পাশের দুটি সেন্টেন্সকে দ্যাট যুক্ত করবে, দ্যাট এখানে একটি কনজাংশন।
সো সামনে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, পরে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, এই দুইটি সেন্টেন্সকে আমাদের সুন্দরভাবে সাজাইতে হবে। এখন আমরা কি করব একটু ভালো করে বোঝেন। প্রথম কথা হচ্ছে সো এর পরে একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, আর বলেছি কি এইটার আগে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। সাবজেক্ট এবং একটা ভার্ব লাগে। এই স্ট্রাকচারগুলো কিন্তু মুখস্থ করার জন্য না, আমি জাস্ট বিষয়গুলো বোঝাচ্ছি কেন হয়। এগুলো মুখস্থ করে লাভ হবে না, এক্সাক্ট জিনিসটা বুঝতে হবে। দেখেন, প্রথমে সাবজেক্ট ভার্ব থাকবে, মাঝখানে সো, তারপরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে দ্যাট থাকবে, দ্যাট হচ্ছে কনজাংশন। সো আরেকটি বাক্য হবে। আরেকটি বাক্য হতে গেলে আমরা প্রথমে একটা সাবজেক্ট লিখব, লেখার পর আমাদেরকে একটা ক্যান নট অথবা একটা কুড নট, দুইটার যে কোনো একটা জিনিস লিখতে হবে। হয় ক্যান নট লিখবো অথবা কুড নট লিখবো, যে কোনো একটা। তারপর ভার্বের কি করব, বেস ফর্ম লিখবো। তারপর লিখবো ভার্বের বেস ফর্ম। এখন এইরকমটা কেন হয়, ক্যান নট এবং কুড নট যে আমরা লিখবো, এটা আমরা কেন লিখবো, এটার এক্সপ্লেনেশনটা আমি একটু পরে দিচ্ছি। এখন শুধু একটু বোঝেন যে আমি ক্যান কখন লিখবো আর কুড কখন লিখবো। এই যে এখানে আমাদের যে ভার্বটা থাকবে না, আমি আপনাদের কিন্তু সেই কন্ডিশনাল সেন্টেন্স থেকে বলে আসতেছি যে ভাই এক পাশ যদি প্রেজেন্ট হয় আরেক পাশও প্রেজেন্ট হয়। সাধারণত এক পাশ যদি পাস্ট হয় আরেক পাশও পাস্ট হয়। সো আপনি যদি দেখেন এখানে ইজ আছে, তার মানে এটা কি আছে, ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে প্রেজেন্টে আছে। এই পাশটা যদি প্রেজেন্ট হয় তাহলে এই পাশে আমরা ক্যান লিখব, ওই পাশে আমরা প্রেজেন্টে লিখব। এই পাশে যদি ভার্ব টু অর্থাৎ পাস্ট থাকে, যেমন ওয়াজ আছে, যদি পাস্ট থাকে তাহলে এই পাশে আমরা কি করব, কুড লিখব। ওই পাশে আমরা কি করব, কুড লিখব। তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে বাক্যটা। তাহলে এই পাশ প্রেজেন্ট হলো, এই পাশ প্রেজেন্ট, এই পাশ পাস্ট হলো, এই পাশ পাস্ট। আমরা এটা মেইনটেইন করে আমরা সেন্টেন্সটা আমরা কমপ্লিট করব। যেমন দেখেন, আপনাদেরকে আগে একটা বাক্য লিখে দিয়েছিলাম না এরকমের, দেখেন আসলে একই কথা ভিন্নভাবে বলার একটা কৌশল এটা। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, আমরা এই বাক্যটা আগে লিখেছিলাম কিন্তু, হি ইজ টু উইক টু ওয়াক। এবং এই বাক্যটার মিনিং ছিল কিন্তু যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, ওই না কথাটা কিন্তু আছে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এখন এই বাক্যটাকে কিভাবে সাজায় দেখেন, আমাদের এই হি ইজ এর জায়গায় হি ইজ থাকবে, কোনো সমস্যা নাই। এই টু এর জায়গায় লিখে দিব সো, টু এর জায়গায় লিখে দিব সো। তারপরে যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভটা বসে থাকবে, হি ইজ সো উইক। আর এই টু এর জায়গায় লিখবো আমরা দ্যাট, টু এর জায়গায় আমরা লিখে দিব দ্যাট। এখন দ্যাটের পরে আবার সাবজেক্ট আসবে, তো আমাদের সাবজেক্ট কি আছে, হি, আমরা এই হিটাই লিখব। তারপরে একটা ক্যান নট বা কুড নট লিখব। বা এখানে ইজ আছে, ইজ থাকা মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে, সো আমাদের এখান থেকে ক্যান নট লিখতে হবে। আমরা কি লিখবো, লিখবো ক্যান নট। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট। আর তারপর হচ্ছে কি বেস ফর্ম, এখানে ওয়ার্ক যে বেস ফর্মটা বাকি আছে সেটা আমরা কি করব, লিখে দিব। তাহলে আমাদের বাক্যের মানে কি হয়ে যাচ্ছে, মানে পুরো বাক্যটা আমরা পেয়ে যাচ্ছি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই বাক্যটার যেই অর্থ, এই বাক্যটার সেম অর্থ। এই বাক্যটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এই বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। মানে একই কথা আমরা সিম্পলে বলতে পারি, কমপ্লেক্সও বলতে পারি। এই দুইটা মধ্যে এইটাই হচ্ছে কানেকশনটা, ঠিক আছে, কানেকশনটা হচ্ছে এইটা। তাহলে খেয়াল করেন, সো এর পরে আমরা একই করছি, অ্যাডজেক্টিভ দিচ্ছি, দ্যাট এর পরে সাবজেক্ট ক্যান নট বা কুড নট। এই পাশে প্রেজেন্ট হলে ক্যান নট দিব, এই পাস্ট হলে কুড নট দিব। তাহলে দেখবেন আমাদের বাক্য মিলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? দেখেন, 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা প্রশ্ন, 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসছিল। দেখেন, সো ডাল, সো ডাল দ্যাট দিয়ে আসছে। তো যেহেতু সো ডাল আছে, এরপর দ্যাট, দ্যাটের পরে আবার সাবজেক্ট কি আসবে, হি আসবে, হি। তারপর একটা ক্যান নট আসবে, যেহেতু ইজ আছে তার মানে ভাইয়া ক্যান নট লাগবে। হ্যাঁ, ক্যান নটের পরে বেস ফর্ম লাগবে, ক্যান নটের পরে একটা বেস ফর্ম। সো কুড আছে বাট, কুড আছে বাট, ক্যান নট আন্ডারস্ট্যান্ড আছে, আনসার হইতে পারে। ক্যান আছে কিন্তু নট নাই, ক্যান আছে কিন্তু নট নাই, সো এটা উত্তর বাদ, এটা হবে না। তাহলে আনসার হচ্ছে কি সি, হি ইজ সো ডাল দ্যাট, সে এতই বোকা ছিল যে,
হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে কিছুই বুঝতে পারে না। সে এতই, সরি এখানে ছিল না, সে এতই বোকা যে সে কিছুই বুঝতে পারে না। ঠিক আছে, হি ইজ সো ডাল দ্যাট, সে এতই বোকা যে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে কিছুই বুঝতে পারে না। ব্যাস, উত্তর হয়ে গেল। ক্লিয়ার? এই বাক্যটা দেখেন, আমি যদি এই বাক্যটা যদি আমি ই দিয়ে লিখতাম, যদি টু ড্যাশ ড্যাশ টু দিয়ে লিখতাম, বাক্যটা কি হইতো জানেন? বাক্যটা হইতো হি ইজ, এই সো এর জায়গায় লিখতাম টু, হি ইজ টু ডাল, হি ইজ টু ডাল, আর দ্যাটের জায়গায় লিখতাম টু, হি ইজ টু ডাল টু। আর হি ক্যান নটের দরকার নাই, কারণ এই টু এবং টু থাকলেই এই ক্যান নটের কাজ হয়ে যায়। আর বাকিটা লিখে দিতাম যে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড এনিথিং। অর্থাৎ এই দুইটা সেন্টেন্স আসলে একই জিনিস, একটা সিম্পলে আরেকটা হচ্ছে কমপ্লেক্সে। এইটা আপনাদের এখানে শিখালাম কেন? আপনাদের তো সিম্পল কমপ্লেক্স থেকেও চেঞ্জিং আসে, তাই না? ওখানে কিন্তু এইটা কাজে লাগবে, মানে ওই পড়াটা আমি এখানে পড়াই ফেললাম, দুইটা সেম জিনিস। ওকে, তাহলে এই পাশে হি ইজ টু মুছে গেল, হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে এতই বোকা যে সে কিছু বুঝতে পারে না। তো আমি এই টু টু দিয়ে লিখতে পারি, সো দ্যাট দিয়েও লিখতে পারি, যেটা ইচ্ছা সেভাবে লিখতে পারি, সমস্যা নাই। পরীক্ষা যেভাবে আসুক, শুধু ভাইয়ার কথাগুলো বুঝে এভাবে উত্তর করতে হবে। আমরা কি মুখস্থ করবো বলেন? এগুলো মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করা লাগবে না, জাস্ট প্র্যাকটিসটা করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, আজকে উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। আমাদের ক্লাস কি ভালো হচ্ছে না? উপস্থিতি কমে গেলে তো আমাদের আগ্রহ কমে যাবে, তাই না? প্রথম দিন ক্লাসে ছিল 400, আজকে কমে সেটা চলে আসছে 130। খারাপ অবস্থা। আচ্ছা, অনেকেই হয়তোবা রিয়াদ ভাইয়ের ক্লাস থেকে মানে পেজ থেকে ক্লাসগুলি দেখছে, তাদের হয়তোবা আমি কতজন ওখানে আছে এটা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, চলেন সামনে যাই। নেক্সট আসেন। হ্যাঁ, আমরা এরপর যেটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের 15 যেটি নিয়ে কথা বলবো, একটু দেখেন। 15 আমরা দুইটা জিনিস বুঝবো, একটা হচ্ছে সো দ্যাট, সো দ্যাট বললেই হয়, তবে সো দ্যাটের সাথে আরেকটা জিনিস অ্যাড করে নেই, ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। হ্যাঁ, এই দুটি না আসলে একই কথা, এই দুটি আসলে একই কথা। সো দ্যাট যেই জিনিস বোঝায়, ইন অর্ডার দ্যাট একই কথা বোঝায়, দুইটার মধ্যে কোনো আসলে ডিফারেন্স নাই। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুইটার অর্থ কি? এই দুইটার অর্থ হচ্ছে যেন, যেন বা যাতে, যেন বা যাতে। ঠিক আছে, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুটির অর্থ হচ্ছে যেন বা যাতে। আপনারা কিন্তু আবার এগুলো মিলাই ফেলবেন না, হ্যাঁ, গুলিয়ে ফেললে কিন্তু সমস্যা। আমরা একটু আগে পড়েছি সো ড্যাশ ড্যাশ দ্যাট, আর এখন পড়তেছি সো দ্যাট, কোনো মাঝখানে কোনো গ্যাপ নাই। সো ড্যাশ ড্যাশ মানে হচ্ছে এতই যে, এই দুইটার অর্থ হচ্ছে এতই যে, এতই দুর্বল যে, এতই বোকা যে, এরকমটা বোঝায় যে ধরেন এখানে সো ডাল দ্যাট, এতই বোকা যে। ঠিক আছে, এতই বোকা যে, মাঝখানে কিছু একটা হবে। আর যখন শুধু সো দ্যাট বলতেছি, এটার অর্থ হচ্ছে যাতে বা যেন। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটা হচ্ছে এতই যে, আর একটা হচ্ছে যাতে বা যেন, যাতে বা যেন। সো গুলিয়ে ফেলা যাবে না, কিন্তু দুইটা আলাদা জিনিস। এখন সো দ্যাট দিয়ে যখন কোনো সেন্টেন্স আমরা লিখি তখন আসলে ঘটে কি? আপনাদের তো বলেছি যে সো দ্যাট হচ্ছে কনজাংশন। তো কনজাংশন হলে যেটা হয়, আগে একটি সাবজেক্ট থাকে, আগে একটি সাবজেক্ট থাকে এবং তারপর একটা ভার্ব থাকে, এবং মাঝখানে হচ্ছে আমাদের এই সো দ্যাট থাকবে। যেহেতু সো দ্যাট হচ্ছে কনজাংশন, তার মানে এর পরেও আরেকটা সেন্টেন্স থাকবে, এর পরে হচ্ছে আরেকটা সাবজেক্ট থাকবে, এবং
ভার্ব থাকবে। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটে আমাদের যেটা বাড়তি মনে রাখতে হয় সেটি হচ্ছে যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে যদি আমরা কোনো বাক্য লিখি, সাবজেক্টের পরে ঠিক এখানে আমাদের বাড়তি একটা মেয়ে অথবা একটা ক্যান অথবা একটা মেয়ে আমাদেরকে লিখতে হয়। ক্যান অথবা মেয়ে লিখতে হয়, তারপরে আমাদের বেস ফর্ম হয়। ক্যান এবং মেয়ে লিখতে হয় এবং বেস ফর্ম হয়। এবং আপনারা খেয়াল রাখবেন যে এখানে কিন্তু আমাদের নট লাগে না, এখানে আমাদের নটের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কারণ এখানে আমরা বোঝাই যে ভালো কিছু হবে, কোন একটা কিছু করতে পারবো, এরকম একটা বিষয় আমরা বোঝাই। যেমন আপনারা দেখেন, আমি বলতে পারি যে উইট আমরা খাই সো দ্যাট যাতে উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি। আমরা খাই উইট আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, উই ক্যান লিভ। এখন আপনার যদি ইচ্ছে হয় যে ভাই আমি ক্যান লিখবো না, আমি মে লিখবো, তাহলে কি ভুল হবে? উই ইট সো দ্যাট উই মে লিভ বলা হলো, যে উই ইট সো দ্যাট উই মে লিভ। কোনো সমস্যা নেই ভাইয়া। কিন্তু সমস্যা না থাকলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যখন আমি ক্যান বলতেছি, এটি দিয়ে বোঝাচ্ছে যে আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, অর্থাৎ আমাদের বেঁচে থাকার ক্ষমতাটার দিকে আমি কি করতেছি, আমি ইশারা করতেছি যে আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, টিকে থাকতে পারি, এই জন্য খাই। আর যখন আমরা মে লিখতেছি তখন বিষয়টা বোঝাচ্ছি সম্ভাবনা, যে আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। মে দিয়ে বোঝাচ্ছি যে ভাই খাইলেই তো বাঁচবো না, হায়াত তো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে তাহলে বাঁচবো, না হায়াত দিলে তো বাঁচবো না। সো আমি ক্যান দিলে বোঝাচ্ছে যে আমার বেঁচে থাকার যেই ক্ষমতা, যে আমি আমি যাতে বেঁচে থাকতে পারি সেটা। আর মে দিয়ে বোঝায় সম্ভাবনা, যাতে বাঁচতে পারি, বাঁচার সম্ভাবনা, খাইলে আমার বাঁচার সম্ভাবনা থাকবে, সেই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি। সো আপনি ক্যানও দিতে পারেন, মেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা ডিপেন্ড করবে মিনিং এর উপর, আপনি মিনিংটা বুঝে ক্যান অথবা মে দিবেন। তো আমরা এখানে জাস্ট একটু লিখে রাখবো যে ক্যান দিয়ে বোঝায় ক্ষমতা, দক্ষতা, স্কিল বোঝায়, আর মে দিয়ে সম্ভাবনা বোঝায়। এটা একটু লিখে রাখবেন, তাহলেই হবে। এখন আমরা তো জানি যে এই পাশ যদি প্রেজেন্ট হয়, এই পাশেও প্রেজেন্ট হয়, এই জন্য এই পাশে ইট আছে, এই পাশে ক্যান বা মে যে কোনো একটা লিখেছে হয়েছে। এই পাশ যদি পাস্ট হয়ে যায় তাহলে ওই পাশও কিন্তু পাস্ট হবে, তাহলে ওই পাশে তখন আর ক্যান লিখতে পারবো না, তখন ক্যানের জায়গায় কুড লিখবো, মেয়ের জায়গায় মাইট লিখবো। এই পাশ প্রেজেন্ট, ওই পাশ প্রেজেন্ট, এই পাশ পাস্ট, ওই পাশ পাস্ট। যেমন পাস্টের একটা বাক্য দেখেন, যেমন বলা হলো, যেমন আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, সো দ্যাট যাতে করে আই, বলেন আপনারা আই কি শাইন হবে, যাতে করে আমি জীবনে উন্নতি করতে পারি বা ভালো করতে পারি। এখন কি ক্যান শাইন লিখবো নাকি কুড শাইন লিখবো বলেন? এই পাশে যেহেতু পাস্ট আছে, ওয়ার্ক আছে, যে আমি কঠোর পরিশ্রম করেছিলাম যাতে করে আই